নমস্কার। স্টার আনন্দের এক বিতর্ক সভায় দেখলাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী একেবারে আসল জায়গাটিতে আঘাত করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন দর্শকদের যে এই সরকার 2013 সালে যুবশ্রী নামের একটা বেকার ভাতা প্রকল্প চালু করেছিল। তখন 18 লক্ষ বেকার যুবক রেজিস্টার করেছিলেন নিজেদের নাম, যাদের অধিকাংশেরই আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের খাতায় নাম ছিল। সেই প্রকল্প কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত বাতিল হয়নি। ধীরে ধীরে সেটা গ্যারেজ করে দেওয়া হয়েছে, কিন্তু সরকার এ পর্যন্ত ঘোষণা করেনি যে যুবশ্রী প্রকল্প আমরা বাতিল করে দিলাম। অতএব প্রশ্ন উঠছে, যখন একটা এক্সিস্টিং প্রকল্প রয়ে গেছে তখন আবার যুবসাথী নাম দিয়ে একটা আরেকটা গিমিক করার কি দরকার ছিল? দেখুন, এসব প্রশ্ন পশ্চিমবঙ্গে তুলে লাভ নেই। তার কারণ রানিমার কখন কি মর্জি হবে, কখন কি ইচ্ছা হবে, সেটা তো আগে থেকে কেউ বলতে পারে না। অতএব তিনি মনে করেছেন যে যুবশ্রী প্রকল্পের কথা তো লোকে ভুলে গেছে। অতএব 11 বছর বাদে আমি যদি একটা যুবসাথী প্রকল্প তৈরি করে বাজারে ছাড়ি ভোটের আগে, এবং তিনি জানেন নোট আর ভোট এই দুয়ের মধ্যে যোগাযোগ অত্যন্ত একেবারে যমজ ভাই বোনের, সুতরাং একটা পলিটিক্যাল ডিভিডেন্ড আমি এখান থেকে পাবই পাবো। পলিটিক্যাল ডিভিডেন্ডের কথায় আমি পরে আসছি, সম্ভবত পরের ভিডিওতে বলবো, কিংবা আজকে বলবো না, কালকে বলবো। মুশকিল কথাটা হলো, সবচেয়ে বড় কথা হলো যে যখন একটা এক্সিস্টিং প্রকল্প আছে এবং সেটা বাতিল হয়নি, তখন আরেকটা প্রকল্প চালু হলে সেই প্রকল্পের যারা বেনিফিশিয়ারি তারা কি করবেন? কেননা তাদের ক্ষেত্রে তো 1,500 টাকা বেকার ভাতা দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল 1,000। তাহলে কি যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যে বেকারদের নাম এখনও ওই প্রকল্পে আছে তাদের 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কি? সুতরাং এর মধ্যে অনেক প্রশ্ন আছে, কিন্তু এটা হচ্ছে রানিমার ভোটের মুখে দ্য লাস্ট গ্যাম্বল, দ্য কুইন্স লাস্ট গ্যাম্বল। Whether she will succeed or not, or it will boomerang upon her, is a thing that we have to watch out for. কিন্তু এটা একটা নতুন বোতলে পুরনো মদ ভরাই শুধু নয়, এটা এক ধরনের ছলনাকারী রাজ্যের এবং একেবারে ফেরেববাজির সর্বোৎকৃষ্ট উদাহরণ বললেও কম বলা হয়। এখন এটা ধীরে ধীরে এটাকে উপভোক্তার সংখ্যাও কমতে থাকে। প্রশাসনিকভাবে স্কিমটি সক্রিয় থাকলেও বাস্তবে এটা এতই সীমিত হয়ে পড়ে যে কেউ এটা নিয়ে আর কথাই বলে না। আচ্ছা, যুবশ্রী প্রকল্পটা কি ছিল? মাসিক ভাতা ছিল 1,500, তার মানে মোট আমি আগে বললাম 1,000 নৌ, আমি নিজেকে সংশোধন করে বলছি, একই ছিল। বার্ষিক মোট সহায়তা হচ্ছে 18,000। তখনও বলা হয়েছিল এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যুবশ্রী স্কিমে কি কি কোয়ালিফিকেশনের কথা ছিল? যিনি আবেদন করবেন তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সম্পূর্ণ বেকার হতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে চাকরি প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে, ন্যূনতম 8ম শ্রেণী পাস, কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাস উল্লেখ আছে, বয়স 18 থেকে 45-এর মধ্যে, অন্য কোনো সরকারি আর্থিক সহায়তা না পাওয়া। বাই অ্যান্ড লার্জ এটাই আছে। বদল যেটা ঘটেছে সেটা হচ্ছে 8ম শ্রেণীর পাসের জায়গায় মাধ্যমিককে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু উপরে কত দূর পর্যন্ত একজন শিক্ষিত বেকার যেতে পারে তার কোনো
হদিশ নেই। তার চেয়েও বড় কথা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকার শর্তটাও এই নতুন ঢপের যুবসাথীতে সম্পূর্ণ উজ্জ্বল রাখা হয়েছে। এখন তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে আবেদন করতে হবে অনলাইন পদ্ধতিতে এবং এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। অর্থাৎ রেজিস্ট্রিতে তো নাম নেই অথচ অ্যাপ্লাই করে বসে আছে, তাহলে একটা থ্রেশহোল্ড, হি অর শি উইল বি রিজেক্টেড। এখন প্রকল্পের অধীনে আবেদনকারীর সংখ্যা অনেক সময় অনুমোদিত কোটার চেয়ে বেশি হওয়ায় অপেক্ষমান তালিকা প্রকাশ হয়েছে। যতদূর মনে আছে একটা পর্যায়ে মাত্র 20,000 নামের ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল। এর অর্থ আবেদনকারীরা সঙ্গে সঙ্গে টাকা পান না, বরাদ্দ ও তালিকা অনুযায়ী যদি কপালে থাকে তাহলে ধাপে ধাপে পান। আর সম্প্রতি রাজ্য সরকার যে নতুন কর্মসূচি বাংলার যুবসাথী নামে চালু করেছে, সেখানেও মাসিক ভাতার স্কিম 1,500 টাকা, এবং এবার আর অনলাইনের ঝামেলায় না গিয়ে সোজা, যেহেতু এটার সূচিমুখ ভোট এবং ভোটের পরে এই স্কিমের টাকা আদৌ দেওয়া সম্ভব হবে কিনা সেটা একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন। অতএব শিবির করো, অর্থাৎ ডিমনস্ট্রেট করো পাবলিকের কাছে যে কত লক্ষ লক্ষ বেকার আমার এই শিবিরে 294টা বিধানসভা কেন্দ্রে লাইন দিয়ে নিজেদের নাম রেজিস্টার করছে। এখন এতে যে একটা রাজ্যের এই চিত্র, যে একটা যে কোনো একটা আত্মসম্মান জ্ঞান সম্পন্ন রাজ্যের পক্ষে আদৌ গর্বের হতে পারে না, অত্যন্ত লজ্জার, এতটাই লজ্জার যে ভাষায় সেটা প্রকাশ করা অসম্ভব। সেটাকেই আমাদের একজন পটুয়াপাড়ার রানীমা তিনি একটা শোকেস করে হাজির করতে চাইছেন, যেন এটা একটা বিরাট ব্যাপার। সে যাই হোক, এখন যুবশ্রী প্রকল্পের এর আগে যেটা ছিল তাতে তার বাস্তব তথ্য, সংখ্যা এবং অর্থনৈতিক বিশ্লেষণ আমি আমার মতো করার একটা চেষ্টা করেছি। শুরুতে সরকার জানিয়েছিল প্রথম পর্যায়ে 1 লক্ষ বেকারকে এই ভাতা দেওয়া হয়েছে এবং এর জন্য ইতিমধ্যে 74 কোটি টাকা খরচ হয়েছে। একই সঙ্গে সরকার জানিয়েছিল যে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার করা যুবকের সংখ্যা ছিল প্রায় 22 লক্ষ। তাদের মধ্যে প্রায় 16 লক্ষকে সম্ভাব্য উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নট এ স্মল ফিগার। অর্থাৎ নীতির স্তরে পরিকল্পনা ছিল বহুগুণ বিস্তৃত, কিন্তু বাস্তবে প্রথম পর্যায়ে উপভোক্তার সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। এখন 2024 সালের রাজ্য বাজেট বক্তৃতা অনুসারে এত বছর মিলিয়ে 1,95,394 জন চাকরি প্রার্থী যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন। আইডেন্টিফাইড বেনিফিশিয়ারি 16 লাখ। 11 বছর ধরে কজন পেয়েছেন? 1,95,394 জন। তাহলে বছরে কত হয়? 11 দিয়ে ভাগ করলেই আপনারা পেয়ে যাবেন। এই যে যারা দলে দলে লাইন দিয়ে ভাবছেন যে 5 বছর ধরে এই ভাতা পাবেন 1,500 টাকা করে, তারা যে মূর্খের স্বর্গে বাস করছেন। 1 মাস ভাতা পাওয়ার পরেই সেটা বিরাট অনিশ্চয়তার গর্ভে চলে যাবে। এইটুকু বুদ্ধি যদি শিক্ষিত বেকারদের না থাকে তাহলে ভগবানই তাদের রক্ষা করবেন। এখন ব্যয়ের হিসেব যদি আমরা সরকারের ঘোষিত মাসিক 1,500 টাকা ভাতা হিসেবে ধরি এবং 1,95,394 জন বেনিফিশিয়ারি বাই দ্য গভর্নমেন্টস ওন অ্যাডমিশন ইন্টু 1,500,
তাহলে টোটাল মাসিক খরচ দাঁড়ায় মাত্র 29.30 কোটি টাকা, আর বার্ষিক ব্যয় দাঁড়ায় 351 কোটি টাকা। অর্থাৎ বাস্তব উপভোক্তা সংখ্যায় প্রকল্পটি রাজ্যের মোট বাজেটের তুলনায় খুব বড় আর্থিক চাপ সৃষ্টি করতে পারেনি। এখন নতুন যে যুবসাথী পরিকল্পনা করা হলো, তার আর্থিক পরিসরটা হচ্ছে একই, বয়সসীমা 21 থেকে 40, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আর কার্যকর শুরু হবে 1 এপ্রিল 26। এই প্রকল্পের জন্য পরবর্তী অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখার কথা ঘোষণা করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, 5,000 কোটি ডিভাইডেড বাই 18,000 প্রতি ব্যক্তি প্রতি বছরে যা পাবেন, তাহলে সম্ভাব্য উপভোক্তার সংখ্যা দাঁড়ায় 27,07,000 বা 27,70,000। অর্থাৎ বাজেট বরাদ্দ অনুযায়ী সরকার সর্বোচ্চ প্রায় 25 থেকে 28 লাখ বেকারকে ভাতা দেওয়ার অন্তত বাজেটারি প্রভিশন রেখেছে। এখন যুবশ্রী প্রকল্পের ইতিহাস দেখলে 2013 সালে যেটা হয়েছিল, 3টি বাস্তব শিক্ষা পাওয়া যায়। এক, ঘোষণার সময় লক্ষ্য সংখ্যাটি অনেক বড় দেখানো হলেও বাস্তবে উপভোক্তা সংখ্যা ধীরে 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 অনেক কম হতে থাকে। তৃতীয়ত, প্রকল্পের অর্থনৈতিক চাপ নির্ভর করে বাস্তব উপভোক্তার উপর, ঘোষণার উপর নয়, অ্যাকচুয়ালি কতজন পেলেন তার উপর, নট অন দিস বম্বাস্টিক ডিক্লারেশন। থার্ড, নতুন প্রকল্পের বাজেট বরাদ্দ সাধারণত আগের প্রকল্পের বাস্তব ব্যয়ের তুলনায় বহুগুণ বড় রাখা হয়। এটা দেখবেন একটা কমন ফিচার, সব রাজ্যেই হয়, আমাদের রাজ্যেও হয়। এটাকে সেই কারণেই বলা উচিত যে দিস ইজ এ পলিটিক্যাল মেসেজ মোর দ্যান অ্যান ইকোনমিক রিয়ালিটি। তাহলে সমস্ত বাস্তব সব সারসংক্ষেপ করলে ব্যাপারটা কি দাঁড়ায় এইরকম: যুবশ্রীর মোট উপভোক্তা 1,95,000, তালিকাভুক্ত বেকারের সংখ্যা ছিল প্রাথমিক অনুমান অনুযায়ী 16 লাখ। নতুন প্রকল্পে বাজেটের যে প্রভিশন রাখা হয়েছে তাতে প্রায় 28 লক্ষ লোক পাবে। আর এই যে এই 3টে স্তরের মধ্যে, অর্থাৎ বাস্তব উপভোক্তা সংখ্যা, ঘোষিত সম্ভাব্য সংখ্যা এবং বাজেটের যে অনুমান, এই 3টি স্তরের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। এই পার্থক্যটাই হচ্ছে মূল রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্নটা তৈরি করে দেয়। সেই প্রশ্নটা হলো, ঘোষণাটা কি কোনো বাস্তব অবস্থার সূচক নাকি স্রেফ পলিটিক্যাল গিমিক? এখন যদি হিসেব করা যায় এবং আমরা যদি একইভাবে 10 লাখ থেকে 1 কোটি আবেদনকারী পর্যন্ত যদি আমরা এর হিসেব করি, তাহলে যে ফিগারটা দাঁড়াবে সেটা একটা হিউমঙ্গাস ফিগার। 5 বছর ধরে এই রাজ্য সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে মাধ্যমিক পাশ করা বেকারদের এত টাকা কোনো অবস্থায় দিতে পারবে না। অতএব এটা অনেকটা, দেখবেন আগে এক একটা সিনেমা আসতো হলে, সেই সিনেমাটা চালু হলো, 1 সপ্তাহ চলল, তারপর কোথায় যে অন্তরালে চলে গেল কেউ তার হিসেব রাখে না, নামও শোনে না। এই যে যুবসাথী প্রকল্পটা, এটা অনেকটা ওই 1 সপ্তাহ ধরে চলা সিনেমার মতো। প্রথম কিস্তি হয়তো পাবে,
দ্বিতীয় কিস্তি পাবে কিনা খুব ডাউটফুল, আর তৃতীয় আমি বাজি ধরে বলতে পারি সেটা অসম্ভব। সে যাই হোক, এখন সরকারি প্রকাশ্য নথিতে যুবশ্রী প্রকল্পে ভাতা প্রাপকদের মধ্যে যারা পেয়েছেন তারা গড়ে কতদিন পর্যন্ত পেয়েছেন তার কোনো অ্যাভারেজ ডিউরেশনের হদিশও সরকারি নথিতে নেই। কেননা সরকার তো এইসব নথি প্রকাশে বিশ্বাসই করে না। নথি, ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, অডিট, চেক, এইসব শব্দগুলো নবান্নে গত 15 বছর ধরে ডার্টি ওয়ার্ডস হয়ে রয়েছে। ফলে আপনি যদি মনে করেন আচ্ছা যুবশ্রীতে তাহলে মোট কত লোক কতদিন ধরে এই ভাতা পেল তার একটা যদি অ্যাভারেজ ডিউরেশনও আমি বের করতে চাই, সরকারি তথ্য দেখে আমি সেটা করতে পারবো কি? নো, পারবেন না, পারবেন না, পারবেন না। কেননা এই যে ব্যক্তি পিছু গড় মেয়াদ, এই তথ্যগুলোই কোনোদিন প্রকাশ্যে আনার মতো প্রয়োজন এই সরকার বোধই করেনি। তবে কি প্রশাসনিক নথি, বিধানসভার প্রশ্ন উত্তর এবং স্কিমের নীতিগত কাঠামো মিলিয়ে বাস্তবসম্মত একটা আনুমানিক হিসেব আমি করেছি, সেটাই আপনাদের সামনে পেশ করতে চাই। যেটা দেখা যাচ্ছে সেটা হলো অধিকাংশ আবেদনকারী কয়েক মাস থেকে 2 বছরের মধ্যে চাকরি বা অন্য কাজে যুক্ত হয়ে স্কিম থেকে বেরিয়ে গেছেন। একটা খুব যৎকিঞ্চিত অংশ দীর্ঘমেয়াদী বেকার থাকায় 3 থেকে 5 বছর এই ভাতা পেয়েছেন। আর নতুন নিয়ম আবেদনকারী নিয়মিত যুক্ত হওয়ায় মোট তালিকা বড় হলেও দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রাপকের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তাহলে যদি এর থেকে একটা গড় বের করতে হয় তাহলে সেটা দেখা যাবে 1.5 থেকে 2.5 বছর। আর যদি একটা ওয়ার্কিং অ্যাভারেজ করি তাহলে বড় জোর সেটা দাঁড়াবে 2 বছর। এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা গড় নয়, বরং স্কিমের যে প্রবাহগত ডেটা প্যাটার্ন, বয়সসীমা, চাকরি পাওয়ার হার, তালিকা পরিবর্তনের হার বিশ্লেষণ করে এটা পলিসি অ্যানালিটিক অনুমান বলতে পারেন। এখন এই যে 18 লাখ ভোটার যাদের নাম রেজিস্টার ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, তাদের জন্য যদি 1,500 টাকা করে দেওয়া হতো এবং 2 বছর করে দেওয়া হতো তাহলে এক একজনের প্রাপ্তি হতো 36,000 টাকা এবং মোট ব্যয় হতো 6,840 কোটি টাকা। এটা কিন্তু 2013 প্রাইসে আমি বলছি। কি করে 5,000 কোটি টাকায়, যেখানে 18 লাখ যুবকের মোট আর্থিক ব্যয় হয়েছিল বা হতে পারত, সেটা কি করে এত অল্প টাকায় এত বেশি লোকের ম্যানেজ করা যাবে, সেটাও একটা প্রশ্ন বটে। 6,500 কোটি টাকা। এখন সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী এই মুহূর্তে 1 লক্ষ উপভোক্তা এই ভাতা পাচ্ছেন কিন্তু যুবশ্রী প্রকল্পের। এতে রাজ্য সরকারের বার্ষিক আয় হচ্ছে 180। এখন প্রশ্ন হলো এই 5,000 কোটি টাকার যে নতুন বাজেট বরাদ্দ, তার মধ্যেই কি এই 180 কোটি টাকা থাকবে? তাহলে মোট বাজেট বরাদ্দ 5,000 মাইনাস 180 হতে বাধ্য। আর যদি এটা অ্যাডেড হয় তাহলে 5,180 হবে। কিন্তু এই সরকার এতটাই নন ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার কোনো ধারই ধারে না, যে তারা এইটুকু বুক চিতিয়ে বলতে পারে না যে আমাদের একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের বেশ কিছু বেনিফিশিয়ারি এখনও আছেন,
তাদেরকে আমরা এই নতুন স্কিমে ডাফটেল করে নিচ্ছি, অর্থাৎ তাদেরকেও আমরা এই স্কিমের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। কোথায় কি এখন যে বেচারারা 1 লক্ষ বেকার এই যুবশ্রী স্কিমের বেনিফিশিয়ারি, তারা তো আতঙ্কের মধ্যে পড়ে যাবেন যে তাহলে কি আমাদের যে স্কিম সেটা এবার স্ক্র্যাপড হয়ে যাবে, আমরা কি আর সরকারের কৃপাদৃষ্টি পাবো, বেকার ভাতা পেতে থাকবো? এই প্রশ্নগুলোরও তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই ধরতে হবে। একটা রেসপন্সিবল গভর্নমেন্ট শুড অ্যাড্রেস এভরি কনসার্ন ইম্যানিটিং ফ্রম দিস স্কিম, কিন্তু কাকস্য পরিবেদনা। এখন গড় বার্ষিক আয় হয়েছে 180 কোটি টাকা, তাহলে 6 বছরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1080 কোটি টাকা। এখন যুবশ্রী প্রকল্পের যে টাইমলাইন, তাতে আপনাদের আমি বলে দিচ্ছি সম্ভাব্য ক্যালকুলেশনে যা দাঁড়াচ্ছে। 2013-14 25,000-এর বেশি উপভোক্তা পাননি, খরচ হয়েছে 45 কোটি। 14-15 40,000, খরচ হয়েছে 72 কোটি। 2015-16 60,000, খরচ হয়েছে 108 কোটি। 2016-17 80,000, খরচ হয়েছে 144 কোটি। 17-18 1 লাখ, খরচ হয়েছে 180 কোটি। 18-19-20-20তেও এই 1 লাখ করেই হয়েছে। তার মানে এ পর্যন্ত যদি আমি ধরে নিই যে ফিগারগুলো দিলাম সেগুলো প্রত্যেকটা রিয়াল, তাহলে 900 থেকে 1000 কোটি টাকা খরচা হয়েছে। এখন একটা প্রকল্পের জন্য ব্যয় নির্ধারিত ছিল 180 কোটি। দ্যাট ওয়াজ এ রিজনেবল অ্যামাউন্ট, ভেরি মাচ উইদিন দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য স্টেট গভর্নমেন্ট। সেখান থেকে 1 লাফে 5,000 কোটি টাকা, 5,000 ইন্টু 5 যদি ন্যূনতম এইটুকু ধরে নিই, তাহলে 25,000 কোটি টাকা অন্তত। এরপরে যদি ঋণের সুদ এর মধ্যে ইনক্লুড করা হয়, কেননা রাজস্ব থেকে তো এই টাকা আসবে না। এই সরকার রাজস্ব কী করে বাড়াতে হয় তা নিয়ে আদৌ মাথা ব্যথাই করে না। অতএব আবার ধার, এবং ধার মানে চড়া সুদ, এবং সুদ যদি আপনি ক্যালকুলেট আপনাকে করতেই হবে, তার মানে অঙ্কটা গিয়ে সেখানে কোথায় গিয়ে দাঁড়াবে, 35,000 না 40,000 না 45,000, সেটা ভগবান ছাড়া কেউ জানেন না। আমরা যেটা নিশ্চিতভাবে জানি যে ঋণে জর্জরিত, রাজস্ব আদায়ে অক্ষম, এবং শুধু ভাতা দিয়ে সরকার চালানো কারুর পক্ষে এই ধরনের এত বড় একটা অ্যাডিশনাল বাজেট অ্যাবজর্ব করা কাগজে কলমে অসম্ভব। অতএব সাধুরা সাবধান। নমস্কার, ভালো থাকবেন।